যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো মন্তব্য মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি, একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানির সব মামলা, জানালেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় ডক্টর ইউনূস। জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কের নয়া মেরুকরণের ইঙ্গিত। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা, ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি। চুমকি জাকির সহ সাবেক 3 এমপি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের। এবং ক্ষমতায় বসেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের। বের হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন দেখছেন না বিশ্লেষক। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী না হয়ে দেশের ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরতে হবে। এদিকে সংকট সমাধানে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও সংগঠনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এতদিনের জঞ্জাল হুট করেই শেষ হবে না, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হঠকারিতা করা যাবে না, অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। এখন যে অস্থিরতা বিরাজ করছে, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে তার আগে ন্যূনতম সংস্কার চায় বিএনপি। আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। একই দিন দুপুরে যশোরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা ২০০ আসনে জয়ী হলেও এককভাবে নয়, গঠন করা হবে জাতীয় সরকার। আগামী দিনে বিএনপি যদি ৩০০ সিটের মধ্যে ২০০ সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। আপনি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট ছাড়া তো সংস্কার করলে সেই সংস্কার তো কালকে আজকে ফেলে দেবে। বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। আমির খসরু বলেন, সংকট সমাধানে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যুগপৎ আন্দোলনে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। বরিশালে চরমোনাই পীরের বাড়িতে দুই দলের আমিরের সাক্ষাৎ শেষে সংস্কারের পর নির্বাচন দেওয়ার দাবি জানান। এদিকে নগরীতে কর্মী সমাবেশে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। দেশের পট পরিবর্তনে বরিশালে 2 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে বৃহৎ সমাবেশ করল জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। দলটির কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করে ফ্যাসিস্ট উপাধি পাওয়া শেখ হাসিনার সমালোচনা করেন। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না।
এর আগে সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির ছুটে যান চরমোনাই মাদ্রাসায়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দলের শীর্ষ নেতা আগামীর বাংলাদেশে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি। ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আগে সংস্কার ও পরে ভোট আয়োজনের পক্ষে মত দেন দুই শীর্ষ নেতাই। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নির্বাচনের সময় পোস্টার ব্যবহার না করার বিষয়ে প্রস্তাব করেছে সংস্কার কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় একথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ইসিকে জবাবদিহির আওতায় আনা গেলে আজ্ঞাবহ নির্বাচনের পুনরাবৃত্তি হবে না। ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তারা ফের রাষ্ট্র পরিচালনায় আসুক, এমনটা অনেকেই চায় না বলে মন্তব্য বদিউলের। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থা নিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভোটের এই ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে। বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এতে 150টির বেশি সুপারিশ করা হয়। এসব সুপারিশকে সামনে রেখে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি টকে আমন্ত্রণ জানানো হয় বদিউল আলম মজুমদারকে। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই আলোচনায় তিনি বলেন, নির্বাচনে পোস্টারের ব্যবহার দেখতে চায় না তার কমিশন। প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার সুপারিশের কথাও জানান তিনি। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না। আগে সংস্কার না নির্বাচন, এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত রয়েছে অংশীজনদের। তবে বদিউলের মত, রাজনৈতিক পরিচ্ছন্নতা, নির্বাচনী অঙ্গন দুর্নীতিমুক্ত ও ইসিকে শক্তিশালীকরণ, এই 3টি বিষয়ের সংস্কার করে নির্বাচন করা যেতে পারে। বিগত 3টি নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায় আগের কমিশনগুলোর বিচারও চান তিনি। কোনো রকম অন্যায়, যে আমাদের গত 3টা নির্বাচন কমিশন যে অন্যায়গুলো করেছে তার থেকে বিরত থাকে। যদি অন্যায় করে তারা তাহলে বিচারের আওতায়, শাস্তির আওতায় আসবে। তো সেটাই উদ্দেশ্য, তাদের কোনোভাবে তাদের ক্ষমতা পূর্ণ করা নয়, বরং আমরা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করার সর্বতভাবে চেষ্টা করেছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মত বদিউল আলম মজুমদারের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে 2500 সহ ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে। প্রমাণ ছাড়া তথ্য প্রযুক্তি আইনের মামলা তুলে নেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে বলেও জানান উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে আইন করার বিষয়ে 1978 সাল থেকে সাংবিধানিক নির্দেশনা থাকলেও 47 বছরেও তা আলোর মুখ দেখেনি। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং আইন করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। উচ্চ আদালতের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি হয়েছে উল্লেখ করে মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, বিচারপতি নিয়োগে 6 সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে। এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে। কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন। সো একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। দেশের 25 জেলায় আওয়ামী লীগ সরকার আমলে করা 2500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে এসব মামলা এবং ফেব্রুয়ারির মধ্যে সারা দেশের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। সাইবার সিকিউরিটি আইনের অধীনে থাকা সব মামলাও প্রত্যাহারের কথা জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল, এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি।
আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার বিচার এবং আগামী নির্বাচন আয়োজন সাংঘর্ষিক বিষয় হবে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিচার কাজের জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দি প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন হবে। প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নেবে না বলেও জানান আইন উপদেষ্টা। দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে জুলাই গণহত্যায় জড়িতদের চিহ্নিত করা হবে। রংপুরের জুলাই আন্দোলনে শহীদদের হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। তদন্ত শেষে শুধুমাত্র জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। রংপুরের দ্বিতীয় দিনের মতো জুলাই গণহত্যার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল 11টায় রংপুর সিটি বাজার, রাজা রামমোহন রায় মার্কেট, সিটি পার্ক মার্কেট সহ আশপাশের এলাকা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের সদস্যরা। ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে দলটি। কথা বলেন শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা একটাই আশা করি যে ওনারা সঠিক তদন্ত করবে এবং সঠিক বিচারটাই আমরা চাই। আমরা চাই সুস্থ সুন্দরভাবে যেন বিচার পাই। আমরা এটাই প্রত্যাশা করতেছি। এই ইতিহাস যেন বিকৃত না হয়, ইতিহাস যেন সবার মাঝে চলে যায়, আমি এটাই চাই। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, আন্তর্জাতিক মান ঠিক রাখতে ডিজিটাল মাধ্যমে তদন্ত করা হচ্ছে সব হত্যার ঘটনা। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় সে বিষয়েও তৎপর ট্রাইব্যুনাল। বাদী, বিবাদী এবং যিনি মৃত্যুবরণ করেছেন তার প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং এটা যাতে আন্তর্জাতিকভাবে আমাদের এই বিচার যাতে অত্যন্ত পরিষ্কারভাবে ট্রান্সপারেন্টলি প্রতিষ্ঠিত হয়। কারো বিরুদ্ধেই মামলা এসেছে সাথে সাথে ব্যবস্থা নিব এমনটা না, আর যদি ভুল হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা নিষ্ঠার সাথেই তদন্ত যাতে করে আমরা সেই ব্যাপারে তারা আমাদের হেল্প চাইলে আমরা করব। জুলাই বিপ্লবে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে, এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জার্মানি সাহায্য করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অলাফ শালস। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জার্মান চ্যান্সেলর একথা জানান। এ সময় প্রধান উপদেষ্টা তাকে রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। দুই নেতা জুলাই বিদ্রোহের কারণ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের জার্মান ব্যবসায়ীদের একটি দলকে ঢাকায় পাঠানোর আহ্বান জানিয়ে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আমন্ত্রণ জানান। এ সময় তিনি রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সহায়তা কামনা করেন। জার্মান চ্যান্সেলর ছাড়াও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা এবং থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপও অনুষ্ঠিত হবে। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া মার্চে ডক্টর ইউনূসের সঙ্গে চীন সফরের বিষয়েও বেশ আগ্রহী বেজিং। বিশ্লেষকরা মনে করেন এর মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে চীন। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। 50 বছর পার হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তা আরও জোরদারের ব্যাপারে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। সবশেষ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পর্কের গভীরতা বাড়ানোর বার্তা দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। পরদিন সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যান তৌহিদ হোসেন।
বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প আর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এই সফর। সামগ্রিক প্রেক্ষাপটে এই ভিজিটটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং ইম্পর্টেন্ট ক্রুশাল কনজেক্টর সময় হচ্ছে আর লোন বা অ্যাসিস্ট্যান্স যেই প্রোগ্রাম প্রজেক্টস যেগুলা একটা সুযোগ থাকবে এগুলা নিয়ে আলাপ আলোচনা করার। চীনও গতানুগতিক সম্পর্ক রাখবে, আলোচনা জানতে চাইবে, কিন্তু বড় আকারে যেই সম্পর্ক তৈরি হয়, নতুন ধরনের যে ইনভেস্টমেন্ট যদি বলি, নতুন ধরনের কোনো প্রজেক্টে হাত দেওয়া, সেই বিষয়গুলো আমার মনে হয় চীনও চাইবে যে একটা নির্বাচিত সরকারের সাথে করতে। এদিকে আগামী মার্চে বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। ডক্টর ইউনূসের উপস্থিতি নিশ্চিতে বেশ আগ্রহী বেইজিং, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউজুয়ালি এটা একটা হাই প্রোফাইল ইভেন্ট, অবশ্যই এই ফোরামটা উইল গিভ অ্যান অপরচুনিটি অ্যান্ড আ প্ল্যাটফর্ম টু ইন্টারঅ্যাক্ট with the leaders. প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে পররাষ্ট্র উপদেষ্টার চীন যাত্রা বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য আনার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। সব দিক দিয়ে তো দেখেই আমাদের একটা ভারসাম্য নীতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হতে চলেছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সাংস্কৃতিক মেলবন্ধনের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় চীনা দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিতির মাধ্যমে দুই দেশের মানুষের ঘনিষ্ঠতা আরও বাড়বে। অনুষ্ঠানে ছিল দেশের ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্যের আয়োজন। তবে মূল আকর্ষণ ছিল বাংলাদেশে এই প্রথম মঞ্চস্থ হওয়া ঝিজিয়াং উ অপেরা। চীনা সংস্কৃতিতে পরিবর্তন, জ্ঞান বৃদ্ধি এবং স্থায়িত্বের প্রতীক হিসেবে পরিচিত সর্প বা সাপকে শৈল্পিক অবয়বে ফুটিয়ে তোলা হয় এ অনুষ্ঠানে। চীনা নতুন বছর আগমনী উৎসবে বাংলাদেশের মানুষদের সামিল করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাতে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপভোগ করেন দুই দেশের সংস্কৃতির নানা আয়োজন। আগত অতিথি ও আয়োজকদের কণ্ঠে ছিল দুই দেশের মানুষদের মধ্যকার আন্তরিকতা বৃদ্ধির নানা আহ্বান। বাংলাদেশের সমৃদ্ধিতে চীনের সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন তারা। Communication between China and Bangladesh is nothing new. We are trusted friends and we believe our friendship will grow stronger and stronger, and the cultural exchanges between the two countries will continue to thrive. Wu Opera, a treasure of China's intangible cultural heritage, is a significant representative of traditional Chinese culture and arts. Through this culture feast tonight, I hope more Bangladesh friends could experience their profound heritage and unique charm of the Chinese culture. বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে ভিন্ন মাত্রায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। I believe that our relationship in the coming days will reach new heights and it will both culturally and economically it will benefit both Bangladesh and China. চলতি বছরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী হতে যাচ্ছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে নির্বাহী আদেশের ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।
First item that President Trump is signing is the rescission of 78 Biden-era executive actions, executive orders, presidential memoranda. মার্কিন মসনদে বসেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্যাপিটল হিলের ওয়ান অ্যারিনায় হাজারো মানুষের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন তিনি। শুরুতেই বাতিল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। এর মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। গেল নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। যেমন কথা তেমন কাজ। ওভাল অফিসের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ১৫০০-এর বেশি মানুষকে সাধারণ ক্ষমার আদেশও এদিন সই করেন মার্কিন প্রেসিডেন্ট। বাতিল করে দেন এ সংক্রান্ত সব মামলা। আগেই প্রতিশ্রুতি দেয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবার নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করার পাশাপাশি পরবর্তীতে কোনো মহামারীর বিরুদ্ধে লড়াইকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওয়ান অ্যারিনায় সমর্থকদের করতালির মধ্যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর আদেশ দেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। নিজের বিজয়ের পেছনে সামরিক বাহিনীর অবদান আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। বল ডান্সের আয়োজনে যোগ দেন মেলানিয়া ট্রাম্প সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। হাতে হাত রেখে মঞ্চে একসঙ্গে বল ডান্সে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে তলোয়ার দিয়ে কাটেন বিশাল আকারের কেক। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সপরিবারে কমান্ডার ইন চিফ বল নামের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এই আয়োজনটি ছিল তার অভিষেক অনুষ্ঠানের একটি অংশ। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। সবাইকে ধন্যবাদ। এটি সত্যিই একটি বড় সম্মান। এখানে অনেকে উপস্থিত আছেন যাদেরকে নিয়ে আমি খুবই গর্বিত। কমান্ডার ইন চিফ বল অনুষ্ঠানের পর লিবার্টি বল ও স্টারলাইট বল অনুষ্ঠানেও যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। অর্চিতা সোহেজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকেও কোনো পরিবর্তন ঘটবে কিনা তা বলে মত বিশ্লেষকদের। দক্ষিণ এশীয় রাজনীতি ও অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ক্ষতির মুখে লাখ লাখ অভিবাসী রয়েছেন বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কখনো আদালতের দ্বারে দ্বারে, কখনো দুর্বৃত্তের বুলেট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ রক্ষা। 4 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত ফিরে পেলেন হোয়াইট হাউসের দখল। ফিরলেন বীরের বেশে, হলেন বিশ্বের প্রভাবশালী দেশের ক্ষমতাধর ব্যক্তি। দাপুটে ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে অদম্য ডোনাল্ড ট্রাম্প এ এক ইতিহাস। ইতিহাসের এ নায়ক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় এখন লাভ ক্ষতির হিসাব কষছে পুরো বিশ্ব। নতুন মার্কিন প্রশাসন কেমন হবে তার বিশ্লেষণে গভীর মনোনিবেশ করেছেন বিশ্ব নেতারা। এ তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কি বড় কোনো পরিবর্তন আসবে? কেমন হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? প্রশ্ন সকলের।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে দূরে সরে যাবে যুক্তরাষ্ট্র। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে আপাতত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অনেকে। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। যে পরিবর্তনটা হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হয়তো যুক্তরাষ্ট্র প্রশাসনের যে ফোকাস এরিয়া সেখানে আপনার ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস হয়তো থাকবে না। শুধুমাত্র ইমিগ্রেশনের ক্ষেত্রে যা খুব দ্রুত দেখবো আমরা, তিনি তার কথা মতো আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। কূটনৈতিকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে তার উপরেই মূলত নির্ভর করবে বাংলাদেশের হিসেব নিকেশ। অন্যদিকে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আঁচ লাগবে দেশটিতে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের উপরও। নিরঙ্কুশ জনসমর্থনে অনেকটা একচ্ছত্র ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবারের হোয়াইট হাউসে ফেরাটা কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে অভিযান চালিয়ে বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর-এর গোয়েন্দারা। তথ্য বিবরণের মিল না থাকায় মামলা করা হবে বলে জানান কর্মকর্তারা। দেশ ছেড়ে পালানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ অনুসন্ধানে মাঠে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গোপালগঞ্জে তার সাভানা ইকো রিসোর্টে অভিযানে যায় জাতীয় রাজস্ব বোর্ড। অভিযোগ রয়েছে ৬২১ বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল এই রিসোর্ট ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। সাম্রাজ্য গড়তে স্থানীয় বাসিন্দাদের জমি দখল থেকে শুরু করে সব পথে হেঁটেছেন তিনি। অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার ১৫ সদস্যের প্রতিনিধি দল সরজমিনে রিসোর্টটি ঘুরে দেখেন। বেশ কয়েকটি হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করে তারা জানান বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু কর ফাঁকির তথ্য পেয়েছি। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে এই এলাকায় ১,৪০০ বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে বলে জানা গেছে। এসব সম্পত্তির খোঁজ করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। এখানে সিভিল কনস্ট্রাকশনে কি পরিমাণ ব্যয় হয়েছে, ল্যান্ড পারচেজে কি পরিমাণ ব্যয় হয়েছে সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলো আরো ভালো বলতে পারবে। সেই তথ্যগুলো আমরা নিব, সেগুলো আমরা যাচাই করব। সাভানা ইকো রিসোর্টে 14টি কটেজ, 20টি পুকুর ও শিশু পার্কের সন্ধান মেলে। বর্তমানে রিসোর্টটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গোপালগঞ্জ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, মেহের আফরোজ চুমকি ও সাবেক এমপি সরওয়ার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি এবং সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সরকারি আমলা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জাল করে হাতিয়েছেন অর্থ। এমন অভিযোগে মঙ্গলবার সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারীকে গ্রেফতার করেছে দুদক। এদিন ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠা সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে লুটপাটের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে। ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মামলার জালে জড়িয়েছেন কুষ্টিয়া ১ আসনের সাবেক এমপি সরওয়ার জাহান ও তার স্ত্রীও। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায়
আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুদকের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি এবং মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের 2টি প্লট ফ্ল্যাট, 3টি গাড়ি ও 12টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে বিচারিক আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। তরঙ্গ নিলাম, পরীক্ষামূলক সেবা চালু, সবশেষ নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স হস্তান্তর। এত কিছু করেও দেশে 5G সেবা কবে চালু হবে তা জানাতে পারছে না বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের জবাব, দ্রুতগতির এই সেবা চালু করতে কাজ চলছে। সম্প্রতি ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে সম্পূরক শুল্ক আরোপ নিয়েও কোনো মন্তব্য করেননি তিনি। মঙ্গলবার আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে টেলিকম খাত সংস্কার নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। 2018 সালে প্রথম পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা 5G'র পরীক্ষা চালায় বাংলাদেশ। এর 3 বছর পর দেশের 6টি স্থানে পরীক্ষামূলক সেবা চালু করে টেলিটক। গ্রাহকদের 5G সেবা দিতে 2022 সালের মার্চে 123 কোটি মার্কিন ডলারে 190 মেগাহার্টজ তরঙ্গ কেনে 4 মোবাইল অপারেটর। 2023 সালের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করে 2024 সালে এসে লাইসেন্সিং নীতিমালা প্রকাশ এবং মোবাইল অপারেটরদের লাইসেন্স দেয়া হয়। এই অবস্থায় মঙ্গলবার টেলিকম খাত সংস্কার নিয়ে বিটিআরসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে 5G সেবা পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে গ্রাহককে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের কাছে তা জানতে চাওয়া হয়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য টাইমলাইন, আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা টাইমলাইন দিতে পারবো না যে কবে 5G চালু করবো না করবো, কিন্তু এইটা কিভাবে করে কখন চালু করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। সংবাদ সম্মেলনে ইন্টারনেটের দাম আরও কমা উচিত বলে মন্তব্য করেন বিটিআরসি চেয়ারম্যান। এ সময় দাম কমানোর পরিবর্তে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে সম্প্রতি এনবিআর এর সম্পূরক শুল্ক বসানোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়, তবে কোনো মন্তব্য করেননি বিটিআরসি চেয়ারম্যান। ট্যাক্স ভ্যাটের যেটা কথা বললেন, এই ট্যাক্স ভ্যাট রেগুলেটরের দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব, এটা সরকার ভালো বুঝবেন। এ সময় টেলিকম খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের ব্যবস্থা রেখে আগামী মার্চের মধ্যে গ্রাহক বান্ধব নীতিমালা তৈরির আশা প্রকাশ করেন বিটিআরসির চেয়ারম্যান। লাইসেন্সিং এর অবস্থায় যে অনেক স্বজনপ্রীতি বা ইত্যাদিতে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও আর কোনো শিশুকে দেয়া হবে না জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এ নিয়ে নির্বাহী আদেশে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনজ্ঞরা মনে করেন 150 বছরের পুরনো সাংবিধানিক এই অধিকার কেবল নির্বাহী আদেশ দিয়েই বাতিল করা যাবে না, বরং এটি গড়াবে আদালত পর্যন্ত। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে ঝড় উঠেছে বিশ্বজুড়ে। সই করেন 78টি আদেশে, যার বেশিরভাগই বাতিল আর প্রত্যাহার সংক্রান্ত। এর মধ্যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব একটি। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে নাগরিকত্ব পাওয়ার 150 বছরের পুরনো সাংবিধানিক অধিকারকে হাস্যকর অভিহিত করে তা বাতিল সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর ফলে জন্মসূত্রে আর মার্কিন নাগরিকত্ব মিলবে না। তবে মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা থাকায় শুধু নির্বাহী আদেশে এই নীতি পরিবর্তন করা কঠিন হবে বলে মনে করেন আইনজীবীরা। বাবা মায়ের নাগরিকত্ব যাই হোক না কেন, ছেলেমেয়েরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মায় তারা অটোমেটিক্যালি ইউএস সিটিজেনশিপ পেত, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটা বন্ধ করেছেন। খসড়া নির্বাহী আদেশ অনুযায়ী আমেরিকায় জন্ম নিলেই কোনো শিশুকে আর নাগরিকত্ব দেয়া হবে না। সন্তানের পিতামাতার মধ্যে যে কোনো একজনকে মার্কিন নাগরিক হতে হবে অথবা থাকতে হবে গ্রিন কার্ড। তবেই তাদের সন্তানরা আগামী দিনে আমেরিকার নাগরিক হতে পারবে। আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত আদেশে শরণার্থী পুনর্বাসন কর্মসূচিও স্থগিত করেন 47তম মার্কিন প্রেসিডেন্ট। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে অভিবাসী প্রত্যাবর্ষণ কর্মসূচির মেয়াদ 21শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়ার সরকার। সোমবার এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগ জানায়, আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত।
গেল বছর মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হয় 31 ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে যারা নিজ দেশে ফিরতে পারেনি শুধুমাত্র তাদের জন্য চলতি বছরের 21 মার্চ পর্যন্ত পুনরায় এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, 2024 সালের 31 ডিসেম্বরের আগে যে সকল অবৈধ অভিবাসী অনলাইনে নাম নিবন্ধন করেছে অথচ কোনো কারণে দেশে ফিরতে পারেনি, শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীরা আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন। কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করে থাকলে তাদের 500 রিঙ্গিত, আর সম্প্রতি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য 300 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিগত আসরে দল গঠনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবির কাছে ব্যাংক গ্যারান্টি জমা দিলেও এবার কেন সেই নীতি মানা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। এ কারণেই ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি। এছাড়াও নানা অব্যবস্থাপনায় বিপিএল এর ওপর থেকে বিদেশি ক্রিকেটারদের আস্থা নষ্ট হয়েছে বলে মত জামিলের। বলা হতো যে আইপিএল এর পরেই বিপিএল, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে তলানির দিকে নেমে যাচ্ছে। বিপিএল এর নীতিমালায় আছে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটা ক্রিকেটারকে দেবে 50% অর্থ। বিসিবির কাছে জমা রাখার নিয়ম ব্যাংক গ্যারান্টি। বিগত আসরগুলোতেও মানা হয়েছে এই নীতি, তবে ব্যতিক্রম এবারই। ব্যাংক গ্যারান্টি জমা নেয়নি বিসিবি, ফলাফল অর্থ না পেয়ে রাজশাহীর অনুশীলন বয়কটের ঘোষণা। তবে এবার তো হওয়ার কথা ছিল না এমনটা, তারপরও কেন হলো এমন, বোর্ডের কাছে প্রশ্ন সাবেক পরিচালকের। বিপিএল কে একটা ব্র্যান্ড হিসাবে বিশ্বব্যাপী পরিচিত করতে চান, তো এইটা তো হতে পারে না। যে প্রাইমারি দুটো কন্ডিশন ছিল যে খেলোয়াড়দের খেলার আগেই 50% টাকা দিতে হবে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে, দুইটা প্রাইমারি কন্ডিশন একটাও ফুলফিল হয় নাই। সেই হিসেবে বিপিএল আপনি শুরু করলেন কিভাবে, এই প্রশ্নটাই তো সবার আগে উঠবে। রাজশাহী শ্রীলঙ্কান ক্রিকেটার সামারাকুনো বলেছেন অর্থ না পাওয়ার কথা। অনেক দলের দেশি ক্রিকেটাররাও নাকি বিসিবির কাছে করছেন এমন অভিযোগ, যা মান খারাপ করা ছাড়াও বিপিএল এর প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে। তাই জামিলের মতে বিসিবিকে হতে হবে আরও কঠোর। বিজনেস হিসেবে এটাকে নিচ্ছেন, কিন্তু যারা আপনাকে সেই বিজনেসটা এনশিওর করবে তাদের আপনি টাকা দিবেন না, সেটা তো হতে পারে না। এটা অত্যন্ত লজ্জাজনক, কারণ এটা তাদের রুজির প্রশ্ন। সেই রুজির প্রশ্নে তো আপনি কোনো ছাড় দিতে পারেন না। বিসিবি যদি কঠোর না হয় তাহলে কিন্তু এই তলানির দিকে আমরা কিন্তু নামতেই থাকবো। এদিকে গঠনতন্ত্র পরিবর্তন করা নিয়েও ঘটেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্লাব মালিকরা বয়কট করেছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আসন্ন ঘরোয়া লিগগুলো মাঠে গড়ানো নিয়েও আছে হুমকি। কোনো কিছু প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় এমন খবর প্রকাশ হওয়ায় বিসিবির গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পরিচালক। খসড়া আকারে একটা জিনিস করলেন, সেটা প্রথমত এই জিনিসটা বাইরে আসলো কিভাবে, এটা বাইরে আসাটাই তো একটা বড় প্রশ্ন, যে কিভাবে আসলো। তার মানে কি বিসিবির ক্ষেত্রে এই গোপনীয়তা বলে কিছু নাই? যারা গণতন্ত্র সংশোধনী কমিটি আছেন তারা কিন্তু এই ক্লাব কর্মকর্তাদের সাথে বসতে পারতেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। এছাড়া 5 মাসেও বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জামিল। এই যে 5-6 মাস চলে গেল, আমরা স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারলাম না, এটা কি বার্তা দেয়? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর 28 ম্যাচ শেষ, শতভাগ জয়ের রেকর্ড নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। জিএসএল চ্যাম্পিয়নদের প্লে অফও নিশ্চিত। সেরা 4-এ জায়গা করে নিতে সুবিধাজনক অবস্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। প্লে অফের সুযোগ টিকে আছে বাকি 4 দলেরও, তবে দলগুলোকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। গ্রুপ পর্বের 42 ম্যাচের 28টাই শেষ। চট্টগ্রামে আর দুদিনে অনুষ্ঠিত হবে 4 ম্যাচ। এরপর আবারও বিপিএল ফিরবে ঢাকায়। অবশ্য এর আগেই ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বেশ কিছু দলেরই, কিন্তু পয়েন্ট টেবিলের হিসাব বলছে কাগজে কলমে এখনও প্লে অফে খেলার সুযোগ আছে সব দলেরই। এক নজরে দেখা যাক বিপিএল এর পয়েন্ট টেবিল। রংপুর রাইডার্স ছুটছে এক্সপ্রেস গতিতে। এখন পর্যন্ত কোনো দলই তাদের সামনে বাধা হতে পারেনি। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিদেশের মাটি থেকে শিরোপা জিতে ঘরে ফেরা দলটা টানা 8 জয়ে আছে টেবিলের শীর্ষে। পরের অবস্থানে আছে চিটাগং কিংস, 8 ম্যাচে 5 জয় তাদের ঝুলিতে। রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানটা দখলে শহীদ আফ্রিদির দলটার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল 1 ম্যাচ কম খেলেছে, 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তাদের দখলে। সমান
6 পয়েন্ট নিয়ে খুলনা 4 ও দুর্বার রাজশাহী আছে পঞ্চম স্থানে, আর ধুঁকতে থাকা ঢাকা ও সিলেট সমান 4 পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। বাকি 4 ম্যাচের ফলাফল যাই হোক না কেন রংপুরের প্লে অফ নিশ্চিত। চিটাগং কিংস ও বরিশালের জন্য প্লে অফের সমীকরণ মেলানোটাও সহজ। তবে টেবিলের শেষ 4 দলকে নিজেদের ম্যাচ জেতার সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপরও। খুলনা 7 ম্যাচের 3টিতে জিতেছে, এখনও তারা খেলবে 5 ম্যাচ। হাতে ম্যাচের সংখ্যা বেশি থাকায় তাদের সুযোগও থাকছে বেশি। তবে দুর্বার রাজশাহীর বাকি আছে মোটে 3 ম্যাচ, যার একটি হারলে নিশ্চিত হয়ে যাবে তাদের বিদায়। ঢাকা সিলেটের সামনে একটাই পথ খোলা, জিততে হবে বাকি সবগুলো ম্যাচ। শুধু হার জিত না, পয়েন্ট সমান হলে দলগুলোকে তাকিয়ে থাকতে হবে হেড টু হেড ফলাফল ও রান রেটের দিকেও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো মন্তব্য মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি, একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানির সব মামলা, জানালেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি। এবং সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় ডক্টর ইউনূস, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কের নয়া মেরুকরণের ইঙ্গিত। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।